অন্তর্দহনের অগ্নিশিখা লেখিকা জোনাইয়া ঝিনু পর্ব ২। হামিদ খান মুচকি হেসে স্ত্রীর কপালে স্নেহের পরশিকে বিদায় জানিয়ে চলে যায়। শারমিন বেগম মুচকি হাসে। হামিদ খান চলে যেতেই শারমিন বেগমের হাসি মুখটা পুনরায় মলিন হয়ে যায়। শারমিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, 14টা বছর হয়ে গেল তোকে দেখি না। মায়ের উপর তোর এত রাগ তোর যে একটিবার মায়ের কাছে আসিস না। বলেই শারমিন বেগম ফুঁপিয়ে কেঁদে ওঠে। সকালে বাড়ির সব পুরুষরা নাস্তা করে নিজ নিজ কাজে চলে যায়। বাড়িতে এখন শুধু বাড়ির মেয়ে বউ আর ছেলেরা আছে। সকাল 9টা বাজে। ওদিকে তারা মহারানী বেঘুরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার তার দরকার নেই। আপাতত যেন ঘুমটাই তার আসল কাজ, যেন এটা করলে সে বিশাল বড় মোটা অঙ্কের পারিশ্রমিক পাবে। তাই এখন সে মন প্রাণ দিয়ে ঘুমাচ্ছে। নিচ থেকে সেই কখন থেকে পিয়ন্তি বেগম ডেকেই যাচ্ছে, কিন্তু তারার তো আর কোনো সাড়া শব্দ নেই। তারার কোনো সাড়া শব্দ না পেয়ে পিয়ন্তি বেগম খুন্তি হাতে রেগে উপরে উঠে আসে। রুমের দরজা খুলতেই দেখতে পায় তার অতি গুণধর মেয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘুরে ঘুমাতে ব্যস্ত। এটা দেখে যেন পিয়ন্তি বেগমের রাগ চড়ে ওঠে সপ্তম আকাশে। তিনি রাগে চিল্লিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুই কি উঠবি নাকি? এই খুন্তি আজ আমি তোর পিঠে ভাঙবো। কোনটা শুনি? পিয়ন্তি বেগমের এমন বাজখাই চিৎকারও যেন তারার ঘুম ভাঙাতে পারল না। পিয়ন্তি বেগম পরপর আরও কয়েকটা ডাক দিয়ে এবার বেশ বিরক্ত হয়ে হাতে থাকা খুন্তিটা দিয়ে পিঠে বাড়ি মারে হালকা আস্তে করে। এবার যেন তারা একটু নড়ে ওঠে, কিন্তু সে ওঠে না। মুখ দিয়ে চ শব্দ করে পাশ ফিরে আরও ভালো করে শুয়ে ঘুমাতে ব্যস্ত। মেয়ের এমন গা ছাড়া কাণ্ডে পিয়ন্তি বেগম ভীষণ ক্ষিপ্ত। তিনি দাঁত কিরমির করে বলে ওঠে, কয়টা বাজে দেখছিস? 9টা 20 বাজে, আর তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? পিয়ন্তি বেগমের কথা তারার কানে যেতেই তারা চোখ বন্ধ করে বিরক্তির রেশ টেনে বলে ওঠে, উফ আম্মু, 9টা 20 বেজেছে, তো কি হয়েছে? আমাকে কেন শোনাচ্ছ? পিয়ন্তি বেগম কটমট করতে করতে বলে ওঠে, তোর যে কলেজ আছে সেটা কি মনে আছে তো? তোর জন্য কি ক্লাস না করে মানুষ বসে থাকবে নাকি শুনি? তুই যে এভাবে পড়ে পড়ে যে এমন ঘুমাচ্ছিস? তারা পুনরায় চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, তো কি হয়েছে? আমি কি বলছি নাকি আমার জন্য ক্লাসে গিয়ে বসে থাকতে? তুমি যাও তো, আমি এখন ঘুমাবো। আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি এখন ঘুমাবো। যাও তো, ডিস্টার্ব করো না তো। পিয়ন্তি বেগমের রাগ দেখে কি তিনি এবার আরও রেগে ওঠে। ঘুমানো তাই না? ঘুমানো, দাঁড়া আমি তোর ঘুম বের করছি। বলেই পিয়ন্তি বেগম হাতে থাকা খুন্তি দিয়ে মারতে শুরু করে। হঠাৎ এমন আক্রমণে আঁতকে ওঠে তারা, তড়িঘড়ি করে লাফ দিয়ে উঠে পড়ে। সামনে তার জননীর চণ্ডী রূপ দেখে সে শুকনো ঢোক গিলে। পিয়ন্তি বেগম যেন এবারও ক্ষান্ত হলেন না। তিনি খুন্তি দিয়ে এলোপাতাড়ি দিয়েই যাচ্ছেন। তারা তড়িঘড়ি করে বসা থেকে উঠে বিছানার উপর দাঁড়িয়ে ব্যথার জায়গায় হাত ডলতে ডলতে বলে ওঠে, আম্মু, কি করছো? মারছো কেন? আমার লাগছে তো। তারার কথা যেন প্রিয়ন্তি বেগমের শরীরে কাটার মতো বিঁধে ওঠে। তিনি তেতে বলে ওঠে, নাম বলছি, নাম। আমি যদি বিছানার উপর উঠে তাহলে আজ তোর খবর আছে। নিচে নাম বলছি। বলেই তিনি খুন্তি নিয়ে পায়তারা করতে থাকে কিভাবে তারাকে মারা যায়। এদিকে তো তারার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। পিয়ন্তি বেগমকে দেখে সে পরপর শুকনো ঢোক গিলছে। তারা এটা বুঝে গেছে আজ তার মা ভীষণ চটেছে। যদিও তারার কাছে তার নতুন নয়, রোজ সকালে তার পিয়ন্তি বেগমের হাতে খুন্তি দিয়ে তার দিন শুরু হয়, মানে খুন্তির বাড়ি খেয়ে আর কি। তারা পিয়ন্তি বেগমকে দেখে এটা বুঝতে পেরেছে আজ পিয়ন্তি বেগম তাকে ধরতে পারলে একেবারে 1 বছরের উত্তম মধ্যম দিয়ে তারপর ছাড়বে। তাই তারা সুযোগ খুঁজছে এই মুহূর্তে এখান থেকে পালাবার। আর সুযোগটা পেয়েও গেল বলতে বলতে। পিয়ন্তি বেগম যেই তেড়ে আসতে নিবে সেই তারা পাশ কাটিয়ে বিছানা থেকে লাফ দিয়ে ভো দৌড়। তার দৌড় দেখে কে? পিয়ন্তি বেগম এটাতে অভ্যস্ত। তিনিও খুন্তি হাতে ছুটলেন তারার পিছু। নিচে শারমিন বেগম ও আজমিরা বেগম দুজন মিলে বাড়ির ছোটদের খাবার বেড়ে দিচ্ছে। ডাইনিং টেবিলে এই মুহূর্তে ছোটরা সবাই উপস্থিত, শুধু শ্রাবণ বাদে। তারা সিঁড়ির কাছে এসে শারমিন বেগমকে দেখে জোরে চিল্লিয়ে বলে ওঠে, বম্মা বাঁচাও, তোমার দরজাল যা আমাকে মেরে ফেললো।
তারা রেহেন চিৎকারে সবাই তাকায় তারার দিকে। তারা দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সকলে ভালো করে খেয়াল করে দেখে পিছন পিছন পিয়ন্তি বেগমও খুন্তি হাতে ছুটছে পিছু পিছু। কারো আর বোঝার বাকি নেই কি হয়েছে। শারমিন বেগম ভয়ার্ত কণ্ঠে তারাকে দৌড়ে নিচে নামতে দেখে বলে ওঠে, তারা সাবধানে দৌড়া, পড়ে যাবি মা। তিনি কথাটা বলতে বলতেই ছুটে এসে তারা শারমিন বেগমের পেছনে গিয়ে কোমর আঁকড়ে ধরে। পিয়ন্তি বেগম এসেও থামে সেখানে। পিয়ন্তি বেগম খুন্তি হাতে এদিক সেদিক করতে করতে বলে ওঠে, এই বের হ বলছি, বের হ। কি ভেবেছিস তুই? হ্যাঁ, বম্মার পেছনে লোকালেই তুই বেঁচে যাবি? আজ তোকে পেলে মেরে আস্ত রাখবো না দেখিস, বলে দিলাম আমি। তারা সে তো ভয়ে শারমিন বেগমের পিছনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, পিঠে মুখ গুজে দাঁড়িয়ে আছে। শারমিন বেগম পিয়ন্তি বেগমকে রাখতে দেখলে বলে ওঠে, আহ কি হচ্ছে কি সেজো, মেয়েটা ভয় পাচ্ছে তো, আস্তে কথা বল। শারমিন বেগমের কথায় প্রিয়ন্তী বেগম তার সামনে দাঁড়িয়ে তেতে বলে ওঠে, পাক ভয়, ও কিছু বলছি না দেখে আমার মাথায় উঠে গেছে। বলে কিনা ক্লাস না করে সে ঘুমাবে। পড়াশোনা তো করেই না, প্রতিবার শুধু পারে ফেল করতে। আর এদিকে ওর পিছনে গাদা গাদা টাকা নষ্ট করছি। এত টাকা খরচ করে আমার লাভটা হচ্ছে কি শুনি? নতুন কোনো টিউটর আসলে একদিনের বেশিও টিকতে দেয় না তোমার এই আদরের মেয়ে। প্রতিদিন ওর জন্য টিউটর একটা আসে তো আবার যায়। তাহলে তুমিই বলো বুবু, এই মেয়েকে না মেরে কি করবো আমি শুনি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে পিয়ন্তি বেগম। সকলে ইতিমধ্যে খাবার টেবিল ছেড়ে দাঁড়িয়ে গেছে। তাজ মায়ের এই রূপ থেকে আজ বুঝতে পারছে যে তার মা আজ তার বোনের উপর খুব ক্ষিপ্ত। শারমিন বেগমের পিছনে লুকিয়ে থাকা তারার দিকে তাকায় তাজ একবার, বোনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে। তবে এখন রাগ দেখালে হবে না তার, বোনকে এখন তার জননীর কাছ থেকে বাঁচাতে হবে। এটা ভেবেই যেই তাজ এগোতে যাবে তখনই তার ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা হাতে নেয় কে ফোন করছে দেখার জন্য, কিন্তু সেটা আর দেখা হয় না। পিয়ন্তি বেগমের গর্জন শুনে তাজ ফোনটা পকেটে রেখে দেয়। তবে পকেটে রাখার সময় কলটা রিসিভ হয়ে যায়, যেটা সে খেয়াল করেনি। পিয়ন্তি বেগম মারতে এগোতে নিলেই তাজ এসে আটকে দেয়। ওদিকে তারা ভয়ে বম্মা বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তাজ পিয়ন্তি বেগমকে আটকে বলে ওঠে, কি করছোটা কি মা? ছুটিকে মারছো কেন? ও তো এখনো ছোট, ওকে মারলে চলবে? তাজের কথায় শারমিন বেগম তালে তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ মেয়েটা আমার এখন ছোট, অবুঝ। ওকে এভাবে মারছিস কেন? ভুল করেছে মানলাম, তবে সবেমাত্র কলেজে উঠলো। আর কয়েকদিন সময় দে, ও ঠিক হয়ে যাবে, ঠিক মতো পড়াশুনো করবে। পিয়ন্তি বেগম ক্ষিপ্ত তাকায় তারার দিকে। পিয়ন্তি বেগম বলে ওঠে, তোমাদের এই এক সমস্যা, ছোট ছোট বলে ওকে বাঁচিয়ে দাও, একটু শাসনও করতে দাও না আমায়। তোমাদের যা ইচ্ছে করো তোমরা। বলেই পিয়ন্তি বেগম আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায়। শারমিন বেগমের পেছন থেকে তারা পিয়ন্তি বেগমের কথাগুলো শুনছে। তার ঠোঁট উল্টে দাঁড়িয়ে ন্যাকা কান্না কাঁদছে। তারা ভেবেই পায় না এই পড়াশোনা দিয়ে কি হবেটা কি। সে তো বিয়ের পর সংসারই করতে হবে। তাছাড়া সে যে পড়াশোনা করে ভালো কোনো জব করবে সেটাও নয়, কারণ তার বাবা চাচা ভাইয়ের যা আছে সেটা দিতে তার মতো হাজারটা তারাকে পালার ক্ষমতা রাখে। তাহলে সে পড়াশোনা করে করবেটা কি শুনি? পড়াশোনা জিনিসটা তার কাছে এক প্রকার ঝামেলা ছাড়া আর কিছুই না। তার জীবনের সবচেয়ে অপছন্দ কিংবা শত্রু বলতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে পড়াশোনা। তাও কি করে যে সে এসএসসিটা দিয়েছে কে জানে, টেনে টুনে পাশ করা লাগে বলে। প্রিয়ন্তী বেগম যেতেই তার সহ সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা এবার মাথা তুলে তাকায়। প্রিয়ন্তী বেগমকে না দেখতে পেয়ে তারা মুখের কাদো কাদো রিয়াকশন মুছে বলে ওঠে, তোমার খেপা যা চলে গেছে বম্মা? তারার কথা শুনে শারমিন বেগম বলে ওঠে, হ্যাঁ গিয়েছে তো। তাজ বোনের দিকে তাকিয়ে আছে। আজমিরা বেগম এবার তারার কাছে এসে মাথায় হালকা চাটি মেরে বলে ওঠে, ওরে অসম্ভব মেয়ে, এত কিছুর পর আবার হাসিচ্ছিস তাই না? আজমিরা বেগমের কথা শুনে তারা শারমিন বেগমকে ছেড়ে সামনে এসে বলে ওঠে, দূর ছাড়ো তো, এসবে আমার কিছু হয় নাকি? আমার তো লাগেইনি, আমি তো শুধু বাঁচার জন্য কান্নাকাটি করে বম্মার পিছনে লুকিয়েছিলাম, যাতে আম্মু বুঝতে পারে আমার অনেক লেগেছে, বুঝলে? আর তারার এসব ছোটোখাটো বিষয়ে কিছু হয় না, বুঝলে? বলেই তারা হাসে। তারার কথা শুনে সকলেই দীর্ঘশ্বাস ফেলে। একে কিছু বলা আর গাধাকে কিছু বলা সেটা একই ব্যাপার তাদের কাছে। তাজ তারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে,
শোন, আজ বাঁচিয়েছি মানে রোজ রোজ বাঁচাবো না, বলে দিলাম। পড়াশোনায় মন দে, মা কিন্তু ঠিকই বলছে। শুধু শুধু আমরা তোর পিছনে অহেতুক প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা ওড়াচ্ছি। তুই যদি ঠিকমতো পড়াশোনা না করিস তাহলে দেখিস তোকে আমরা ধরে বিয়ে দিয়ে দিব। এতক্ষণ তারা বড় ভাইয়ের কথা মাথা নিচু করে ঠোঁট উল্টে শুনলেও এবার তারা তড়িৎ গতিতে তাজের দিকে তাকায়। তারা ঠোঁটে হাসি রেখ ফুটে উঠছে। তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি দা ভাই, আমার বিয়ে দিয়ে দিবে? কবে দিবে বলো না দা ভাই? তারার কথায় সবার চোখ কোঠর থেকে বের হয়ে আসার উপক্রম। লাবণ্য তারার কাছে এসে বলে ওঠে, কি বলছিস, কি মাথা ঠিক আছে? বয়স কত তোর শুনি, যে বিয়ের কথা শুনে নাচতে শুরু করেছিস? অন্যর কথায় তারা মাসি তারাবার মতো করে বলে ওঠে, দূর ছাড়ো তো, বয়স দিয়ে কি হবে? আমার চাইতে কত ছোট ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার তো 18+ চলে। আমি কেন বিয়ে করতে পারবো না শুনি? কত মজা হবে বলো। আমার বিয়ে হবে, বাচ্চা হবে, তাদের বিয়ে হবে, তাদের বাচ্চা হবে, আবার তাদের বিয়ে হবে, আবার তাদের বাচ্চাও হবে। তারার কথা শুনে সকলের পুরো কাশি উঠে গেছে। সবাই রীতিমতো কাশাকাশি শুরু করে দিয়েছে। শারমিন বেগম তারার মাথায় হালকা চাপড় মেরে বলে ওঠে, ওরে দুষ্টু মেয়ে, বড্ড পেকেছিস না? এখনো বিয়ের বয়সই হয়নি, আর উনি বিয়ের কথা বলছে তো বলছে, সাথে তার বাচ্চা কাচ্চা নাতিপুতিতেও চলে গেছে। শারমিন বেগমের কথায় তারা মাথা দোল্টে দোল্টে বলে ওঠে, তো কি হয়েছে বম্মা, বিয়ে তো করতেই হবে বলো। তার চেয়ে বরং তোমরা আমার বিয়েটা এখনই দিয়ে দাও। এত পড়াশোনা করে কি করবোটা কি শুনি বলো? আমার পড়াশোনা করতে ভালো লাগে না। শুধু শুধু প্রতিদিন আম্মুর ওই খুন্তির বাড়ি হজম করতে হয় আমার। তার চেয়ে আমাকে বিয়ে দিয়ে দাও বরং। এই খুন্তির বাড়ির হাত থেকে বেঁচে জামাইয়ের আদর ভালোবাসাটা পাবো অন্তত। আর তাড়াতাড়ি তোমরা নাতিপুতির মুখটাও দেখতে পারবে, কি বলো? তারার কথা শুনে সকলের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে। তাজ তো পুরো অবাক বোনের কথা শুনে। বলে কি এই মেয়ে? মেঘা আর আকাশ ঠোঁট টিপে টিপে হাসছে। আজমিরা বেগমের একই অবস্থা। শারমিন বেগম তারাকে মারার ভয় দেখিয়ে বলে ওঠে, তবে রে দাঁড়া, তোর আজ হচ্ছে। বলেই মারার আগেই তারা ভুয়ো দৌড়ে তাকে আর পায়কে শুনি এক দৌড়ে সে তার রুমে দৌড়। এদিকে কি তাজ তো হাঁ করে তাকিয়ে আছে তারা যাওয়ার দিকে। তারা যেতেই সকলে হো হো করে হেসে ওঠে। ছোটরা তো হাসি থামাতেই পারছে না। হাসতে হাসতে পেটে খিল দেওয়ার উপক্রম তাদের। শারমিন বেগম মুচকি হাসছে, পর মুহূর্তেই তিনি তার হাসি চেপে রেখে সকলের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হয়েছে হয়েছে, অনেক হেসেছেন আপনারা। এখন যান, খাবার শেষ করে তাড়াতাড়ি যে যার কলেজ ভার্সিটিতে যান। চালু। শারমিন বেগমের গম্ভীর কণ্ঠ শুনে সকলেই হাসি থামিয়ে তাড়াতাড়ি ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করে দেয়। শারমিন বেগম তাজকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, কি রে, তুই দাঁড়িয়ে আছিস, কি দেখছিস? তোর না অফিসে কি নাকি কাজ আছে? ওর বড় বাবা তো বলল তোকে তাড়াতাড়ি অফিসে যেতে, দাঁড়িয়ে আছিস তাহলে? শারমিন বেগমের কথায় তাজ নিজের ঘর থেকে বেরিয়ে এসে শারমিন বেগমের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, আর অফিস, তোমাদের এই ধীরে বাদর যা বলল তা শোনার পর আমি আমার কানকেই বিশ্বাস করাতে পারছি না। তাজের কথা শুনে শারমিন বেগম মুচকি হেসে বলে ওঠে, বাদ দে তো ওর কথা, ছোট মানুষ, কি বলতে কি বলেছে তা নিয়ে বসে থাকলে চলবে না। জানিসই তো কেমন তোর বোন, এসব আর ভাবিস না। যা, খেয়ে তারাকে সাথে নিয়ে যা, ওকে কলেজ নামিয়ে দিয়ে তারপর অফিসে যা। শারমিন বেগমের কথা শুনে তাজ মাথা নাড়িয়ে স্বস্তি জানিয়ে খেতে বসে পড়ে। তাজ যেতেই শারমিন বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আজমিরা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, চল গিয়ে দুপুরের রান্নার কাজে লেগে পড়ি। শারমিন বেগমের কথায় আজমিরা বেগম সায় জানিয়ে ওঠে, হ্যাঁ চলো। বলেই দুই যা মিলে চলে যায় রান্নাঘরের দিকে। তাজ গিয়ে বসে পড়ে খাবার টেবিলে। খাবার খেতে খেতে হঠাৎ তার মনে পড়ে ফোনের কথা। তখন কে ফোন করলো সেটা তো তার দেখা হয়নি। তাজেরও ফোন হতে পারে ভেবেই তড়িঘড়ি করে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে তাজ। ফোনটা বের করে কে ফোন করেছে দেখার জন্য কল লিস্টে ঢুকতেই দেখতে পায় ব্রিগবো নামে সেভ করা নাম্বারটি। তাজ তড়িঘড়ি করে খাওয়া বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে চলে যায় ফোন করতে।
তারা নিজ ঘরে এসে রিল্যাক্স মুডে এসে ধপ করে শুয়ে পড়ে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে লক খুলতেই দেখতে পায় 58টা কল। কল লিস্ট চেক করতেই দেখতে পায় শাকচুনি নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। চমকাই তারা, কিছু একটা মাথায় আসতেই আচমকাই তাকায় দেওয়াল ঘড়ির দিকে কয়টা বাজে। ঘড়ির দিকে তাকাতেই তারার চোখ কোঠর থেকে বের হয়ে আসার উপক্রম। 10টা 30 বাজে। তারা চিল্লিয়ে বলে ওঠে, তারা রে, আজ তুই শেষ। আর ওই মোটু লেকচারার তোকে লেকচার দিতে দিতে ওই বেড়ার ভুঁড়ির মতোই মোটা করে ফেলবে। বাঁচতে চাইলে এখনই তৈরি হ। স্যুটে কাভার থেকে ড্রেস বের করে ওয়াশরুমে স্যুট লাগাই। মিনিট 5 সময় পর কোনো রকম গোসল করে সে বের হয়ে তড়িঘড়ি তৈরি হয়ে নেয়। চুলটা কোনো রকম আঁচড়ে ছেড়ে রাখে, যেহেতু চুলটা ভেজা। কোমর অবধি ভেজা চুল থেকে এখনও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তারার চুলটা কোমর অবধি হলেও ভীষণ ঘন আর একদম সোজা সিল্কি। তারা আজ গ্রিন কালারের চুড়িদার পরেছে। লম্বা আর চিকনে চাকনা হওয়াতে বেশ মানিয়েছে তাকে। তারা অবশ্য অতটা চিকনও নয়, আবার অতটা লম্বাও নয়। পুরোটা গ্রিন কালারের ড্রেস আস্তার। জামায় আর ওড়নায় হালকা চুমকির কাজও রয়েছে। ঠোঁটে হালকা লিপ বাম আর রোজকার ব্যবহারের সানস্ক্রিন দিয়ে সে ব্যাস তৈরি। সে আর বেশি কিছু সে ব্যবহার করেনি, এমনিতেই সে যথেষ্ট সুন্দরী। গায়ের রঙটা সে শারমিন বেগমের মতোই পেয়েছেন। ডান পাশে একটা গজদাঁতও রয়েছে, কথা বললে বা হাসলে সেটা উকি মারে। আর সাথে তো আছেই তার টোল পড়া গাল। উপরের ঠোঁটের উপরে নিচের দিকে নাকের নিচে একটা সুন্দর কালো কুচকুচে তিল। এক দেখায় যে কেউ প্রেমে পড়তে বাধ্য তারার। তারা তৈরি হয়ে তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নেমে পড়ে। বাহিরে তাজ ফোনে কথা বলতে ব্যস্ত। তারা দৌড়ে দরজার কাছে যেতে থাকে। রান্নাঘর থেকে আজমিরা বেগম তারাকে ব্রেকফাস্ট না করে চলে যেতে দেখে বলে ওঠে, কি রে, ব্রেকফাস্ট করবি না? তারা পেছন থেকে আজমিরা বেগমের কথা শুনে যেতে যেতেই বলে ওঠে, না মনি, সময় নেই আমার, ক্যান্টিনে খেয়ে নিব। তারার কথা শুনে আজমিরা বেগম বলে ওঠে, তা বললে হয়, কিছু খেয়ে তো নে, খালি পেটে যাস না। আমি খেয়ে নিব, এখন যাই, বাই। বলেই সে স্যুট লাগায় বাহিরের দিকে। আজমিরা বেগম তারাকে চলে যেতে দেখে হতাশার নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এই মেয়েকে নিয়ে আর পারি না, একটা দিনও একে সকলে খাওয়াতে পারি না। বলেই আজমিরা বেগম সব কিছু গুছাতে থাকে। বাড়ির সব ছোটরা চলে গেছে যে যার ভার্সিটিতে। শারমিন বেগম ও প্রিয়ন্তী বেগম নিজ ঘরে আছেন এখন। তারা বাহিরে এসে দেখে তার ভাই দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। তারা তড়িঘড়ি করে পেছন থেকে তাজকে ডেকে ওঠে, চলো দা ভাই, দেরি হয়ে যাচ্ছে। পেছন থেকে নিজের বোনের ডাক শুনে কান থেকে ফোনটা নামিয়ে তারার দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি একবার পর্যবেক্ষণ করে নেয়। তারা চুল থেকে টপ টপ করে পানি পড়তে দেখে বলে ওঠে, একি, চুলটা শুকিয়ে নিসনি কেন? ঠান্ডা লেগে যাবে তো, চুল থেকে তো পানি পড়ছে। ধুর, ছাড়ো তো চুল শুকানো, আমি আছি আমার জেলায় আর তুমি পড়ে আসো চুল নিয়ে। তাজ তারার কথা না বুঝতে পেরে বলে ওঠে, মানে? তারা কথা এড়িয়ে বলে ওঠে, উফ, ছাড়ো তো, চলো আগে, আমার লেট হয়ে যাচ্ছে। তা বুঝলাম, কিন্তু এভাবে গেলে ঠান্ডা লেগে যাবে বনু। তারা এবার কিছু বিরক্ত নিয়ে বলে ওঠে, কিছু হবে না দা ভাই, শুকিয়ে যাবে, এবার প্লিজ চলো, আমার লেট হয়ে যাচ্ছে। এমনিতে লেট করে ফেলেছি, আরও লেট করলে আজকে ওই টাকলা পেটমুটু লেকচারারের বাচ্চা আমাকে লেকচার দিতে দিতে মেরেই ফেলবে। পায়ে ধরি তোমার, এবার চলো, আমি ওই ভোটকা লেকচারের লেকচার শুনতে চাই না, প্লিজ দা ভাই। তাজ বোনের কথায় হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কি ভাষার সিঁড়ি, তার টিচারকে কি সব বলে ডাকছে সে, তাজ সেটাই ভেবে পায় না। তাজ আর কথা বাড়ায় না, ফোনটা কানে নিয়ে বলে ওঠে, আমি তোমায় পরে কল করছি ব্রো। তাজের কথায় ওপাশের লোকটা কি বলল তা শোনা যায়নি। কলটা কেটে তাজ তারার দিকে তাকিয়ে বলে ওঠে, চল। তাজের কথা বলতে দেরি, তারার উঠতে দেরি না। বোনের এত পায় তারা দেখে তাজও আর দেরি না করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয় কলেজের উদ্দেশ্যে। কিছু সময়ের ব্যবধানে চলেও আসে গন্তব্যে। তারার কলেজটা বেশি দূরে নয়, কাছে থাকায় তাড়াতাড়ি এসে পড়েছে। গাড়ি থামিয়ে তাজ তারার দিকে ঝুঁকে কপালে স্নেহের পরশ এঁকে দিয়ে বলে ওঠে, সাবধানে থাকিস, কোনো সমস্যা হলে দাভাইকে কল করবি। আর হ্যাঁ, প্রয়োজন ছাড়। আর বলতে দেয় না তারা। তার আগেই তারা তাজের মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল,